হ্যালো স্টুডেন্টস, তোমাদের ফুড এসআইয়ের জন্য যে ক্লাসের সিরিজটা আমরা চালাচ্ছিলাম, যেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের কমপ্লিট ফুড এসআইয়ের জন্য কোর্স অর্থাৎ প্রিলিমসের জন্য যা যা প্রিপারেশন দরকার টোটাল প্রিপারেশন এখান থেকে করানো হবে এবং সেটাও কমপ্লিটলি ফ্রিতে। তো সেই সিরিজেরই জিকে সিরিজের নেক্সট ক্লাস নিয়ে আমরা চলে আসলাম, যেখানে আমরা টপিক ওয়াইজ জিকের এমসিকিউ সলভ করছি, তার সাথে সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন জানছি। তো সব কিছু আমরা ডিটেলসে সলভ করব, তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে তোমাদের প্রিপারেশনটা ফুড এসআইয়ের প্রিলিমসের আগে একদম প্রপারলি হয়ে যায়। তো ফার্স্ট আমরা আজকে যে টপিকটা করব সেটা আমরা দেখে নিই। আজকে আমরা পড়ব হচ্ছে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি, যার মধ্যে আমরা পড়ব মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা। মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং তার উপরে বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করব। ঠিক আছে, এটা আজকে ক্লাসের মেন বিষয়বস্তু। এর আগেও আমি একটা ক্লাস করেছি যেটা ছিল হচ্ছে তোমাদের ভূগোলের উপর, অর্থাৎ টপিক ওয়াইজ ডিফারেন্ট যে চ্যাপ্টারগুলো হয় সেগুলো আমরা সবকটা একে একে কভার করব। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যেকার একটা টপিক, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি। তো নব্যপ্রস্তর যুগ, প্রথম কথা এই কথাটা কোথা থেকে আসলো আমরা একটু বেসিক্স জেনে নিই। তো প্রথমে আসছে আমার প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ, এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে মানুষ যখন প্রথমবার পাথরের অস্ত্র ইউজ করা শুরু করলো, তখন কি করলো, বড় বড় পাথরের অস্ত্র দিয়ে বিভিন্ন পশু পাখিকে ইনজার্ড করে, ক্ষতবিক্ষত করে, তারপরে তাকে সংগ্রহ করে এনে তার মাংস খেত। ঠিক আছে, এইভাবে হচ্ছে শুরু করলো। এবার একটা জিনিস বোঝো, যদি ছোটোখাটো কোনো জন্তু হয় সেটাকে শিকার করা এইভাবে পসিবল। বড় সড়ো কোনো জন্তু যেটা ধরো অ্যাটাক করতে পারে, সেই জন্তুর কাছাকাছি গিয়ে বড় পাথর ফেলে তার উপর অ্যাটাক করাটা ডিফিকাল্ট। অর্থাৎ মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে ধীরে ধীরে মানুষ এটা বুঝতে পারলো যে এমন কিছু করতে হবে যাতে আমরা দূর থেকে অ্যাটাক করতে পারি। যদি ওই পশুটা, যার দৌড়ানোর স্পিড আমাদের থেকে অনেক বেশি হিংস্র, দাঁত নোখ আমাদের থেকে অনেক বেশি হিংস্র, তারা যেন আমাদের উল্টে অ্যাটাক করতে না পারে, বা উল্টে অ্যাটাক করতে গেলেও আমরা যেন পালানোর মতন অবস্থায় থাকি। তো সেই জায়গা থেকেই সূচনা হলো এই নব্যপ্রস্তর যুগের, যেখানে কি করলো, বড় বড় পাথরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ধারালো করে নিল। ঠিক আছে, এরকম টুকরো করে ধারালো করে নিল, করে তারপর কোনো একটা লাঠি বা কোনো কিছুর সামনে ওটাকে বেঁধে তারপর সেটাকে দিয়ে অ্যাটাক করা শুরু করলো পশু পাখিদের উপর। এটাকেই আমরা বলছি নব্যপ্রস্তর যুগ, অর্থাৎ এই সময় মানুষের বুদ্ধির বিকাশ ঘটে গেছে। নব্যপ্রস্তর যুগ রিলেটেড ভারতবর্ষে যে সভ্যতাটা আবিষ্কার করা হয়েছে, আচ্ছা আমরা এরকমভাবে কেন শুনি যে সভ্যতা আবিষ্কার করা হলো? তার মানে আমাদের যে তথাকথিত তখনকার লোকজন, যারা ধরো নর্মাল খাওয়া দাওয়া করছে, পড়াশোনা করছে, যা কিছু করছে, তাদের কাছে এই সভ্যতাগুলি সম্পর্কে কোনো ইনফরমেশন বা কোনো নলেজ ছিলই না। তারা জানতোই না যে এরকম একটা সভ্যতা এত প্রাচীনকালেও আমাদের দেশে হয়ে গেছে। পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন রকম গবেষণার মাধ্যমে ধীরে ধীরে ওই সভ্যতা সম্পর্কে ইনফরমেশন বার করে আনে এবং সভ্যতা সম্পর্কে আমাদেরকে অবগত করে। সেরকমই দুটো সভ্যতা হচ্ছে এই মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা। এবার আমরা চলে যাই ডাইরেক্টলি এমসিকিউতে। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের উপর, দেখো এই কোশ্চেনগুলো সলভ করার সময় তোমাদেরকে বারবার বলছি নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা টোটাল আমাদের যতগুলো কোশ্চেন আমরা সলভ করব, সবকটা কোশ্চেন সলভ হয়ে যাওয়ার পর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কতটা তোমার ঠিক হলো। মানে 15টা কোশ্চেন আমরা যদি আজকে সলভ করি, তো 15টা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমার ঠিক হলো। তো শুধুমাত্র কোশ্চেন সলভ করবো না, তার সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেনের পরপর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ডিটেলস আমরা জেনে নেব। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ঝোব নদী, বোলান নদী, সিন্ধু নদী, নাকি ইরাবতী? ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে, দেখো, বোলান নদী। অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি। যখন অ্যান্সার করবে নাম্বার মেনশন করে অ্যান্সার করবে, না হলে কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারবো না যে তোমরা আদৌ ঠিক উত্তর করেছো না ভুল উত্তর করেছো। ঠিক আছে, তার মানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বোলান নদী। তাহলে মেহেরগড় সভ্যতা সম্পর্কে একটু জেনে নিই। মেহেরগড় সভ্যতা ছিল নব্যপ্রস্তর যুগের সভ্যতা। যা যা ইনফরমেশন দরকার এখানে আমরা কভার করে নিচ্ছি। তো নব্যপ্রস্তর যুগের সভ্যতা, নব্যপ্রস্তর যুগের মানে আমি অলরেডি বলে দিয়েছি। নেক্সট, এটাকে আমরা ডিসকভার করেছি বা খুঁজে পেয়েছি হরপ্পা সভ্যতা আবিষ্কার হওয়ার পরে। ঠিক আছে, হরপ্পা সভ্যতা আবিষ্কার আগে হয়েছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কার পরে হয়েছে। কিন্তু যদি সময়কাল বলা হয় তাহলে মেহেরগড় সভ্যতার সময়কাল অনেক আগে, অর্থাৎ মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আগে। এর সময়কাল প্রায় 7000 থেকে 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতাটা ছিল। তারপরে এটার আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ওকে, কোথায় ছিল? পাকিস্তানের বেলুচিস্তান। পাকিস্তানের যে জায়গা, যতটা এরিয়া, তার 60% জায়গা জুড়ে রয়েছে এই বেলুচিস্তান। ঠিক আছে, এই বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত হচ্ছে অর্থাৎ এই মেহেরগড় সভ্যতা। কোথায়? সিন্ধু উপত্যকার, অর্থাৎ
সিন্ধু যে নদী, সেই সিন্ধু নদীর পশ্চিম দিকে মানে কাছাকাছি নয়, বেশ কিছুটা দূরে অবস্থিত হচ্ছে এই মেহেরগড় সভ্যতা। এবং বর্তমানে পাকিস্তানের যে কোয়েটা শহর আছে তার থেকে কিছুটা দূরে বোলান গিরিপথের কাছে, অর্থাৎ বোলান নদীর যে বোলান গিরিখাত মানে কি? গিরিখাত মানে হচ্ছে এই ধরো দুটো পাহাড়, মাঝখান দিয়ে একটা যাতায়াত করার রাস্তা, এটাকে বলা হচ্ছে গিরিখাত বা গিরিপথ। ঠিক আছে, এই বোলান গিরিপথের কাছে আমরা পাচ্ছি এই মেহেরগড় সভ্যতাটাকে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা জানলাম, তার সাথে সাথে রিলেটেড বেশ কিছু ইনফরমেশন জানলাম। এবার আমরা চলে যাই সেকেন্ড কোশ্চেন। সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? ফার্স্ট, সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? আমরা এমসিকিউ সলভ করার কিছু নিয়মও আজকে জেনে নিই। দেখো আমরা কি করি, প্রথম কথা যখন কোশ্চেনটা দেখলাম, কোশ্চেনটা পড়লাম সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক। ওকে, তারপরে আমরা অপশন দেখলাম, এটি একটি সাংকেতিক লিপি। আমরা যারা ছোটবেলা থেকে সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়ে এসেছি আমরা জানি যে সিন্ধু সভ্যতা একটি সাংকেতিক লিপি। আমরা এটাকে দেখলাম, দেখে মনে হলো হ্যাঁ এটা তো ঠিক, এটা একদম কারেক্ট। সুন্দর করে আমরা অপশন মার্ক করে দিলাম যে এ হবে অ্যান্সার। করার পর যখন আমি অপশন 2 দেখছি, এখনো পর্যন্ত এটার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তখন দেখছি এটাও তো তাহলে ঠিক। তারপরে যখন 3 নম্বরটা দেখছি, এটি এক প্রকার বস্ট্রোফ্রেডান প্রকৃতির লিপি, ধরে নিলাম এটার মানে তুমি জানো না, কিন্তু কোশ্চেনটা পরে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছো এ এবং বি সঠিক, এও সঠিক বিও সঠিক। এবার তুমি পড়ে গেলে প্রবলেমে, তাহলে এও সঠিক বিও সঠিক, আমি এটার অ্যান্সার করবো কি করে? অর্থাৎ এই জায়গায় এসে তুমি একটা বড় ভুল করে ফেলবে। তার জন্য এমসিকিউ সবার প্রথম নিয়ম হচ্ছে তুমি পুরো কোশ্চেনটা পুরো পড়বে, তারপর অপশনগুলো সবকটা পড়বে, তারপরে তুমি গিয়ে অ্যান্সার করতে যাবে। অনেক জানা কোশ্চেন আমরা এই করে ভুল করে আসি, এই জিনিসটা যেন একদম না হয়। প্রত্যেকটা অপশন দেখবে। সেকেন্ড কি করবে, অপশন দেখার পর ফার্স্ট হচ্ছে এলিমিনেট করতে থাকবে। যদি কোনো অপশনকে এলিমিনেট করা যায় সেই টেকনিকও আমি শেখাবো, যে অপশন এলিমিনেশন কি করে করতে হয়। ঠিক আছে, অপশন এলিমিনেট যদি করা যায়, এলিমিনেট করে করে তারপর আমরা অ্যান্সারে পৌঁছাবো। তাহলে এখানে দেখি সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? সাংকেতিক লিপি, এটাও সঠিক। এটার পাঠোদ্ধার করা যায়নি, এটাও সঠিক। তার মানে সি এর দেখলাম আমি বুঝতে পারছি না মানেটা, কিন্তু আমি যদি তারপরেরটা দেখি উপরোক্ত সবকটি সঠিক, এই একটা মাত্র অপশনই কি হওয়ার মতন অবস্থায় নেই? তার মানে কি এটাই একমাত্র ঠিক হতে পারে, কারণ এই দুটো তো অলরেডি ঠিক। এটা যদি ঠিক হয় তার মানে এটাও ঠিক। এবার আমি এও দেখাতে পারবো না, বিও দেখাতে পারবো না, সি আমি জানি না ঠিক কিনা, ডি এসে দেখছি উপরোক্ত সবকটি সঠিক, এটা একমাত্র হওয়ার চান্স আছে, কারণ এ বি দুটোই আমি ঠিক জানি। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে ডি, উপরোক্ত সবকটি সঠিক। এটা হচ্ছে অ্যান্সার করার নিয়ম। তুমি থার্ডের অপশনটা জানো কি না জানো ম্যাটার করছে না, যখন তুমি দেখতে পাচ্ছ এই দুটো ঠিক হচ্ছে তার মানে এখানে কিন্তু উপরোক্ত সবকটি সঠিক, এই অপশনটাই হবে। নাও এই যে টার্মটা এখানে বললো যে বস্ট্রোফ্রেডন প্রকৃতির কি জিনিস, ঠিক আছে আমরা এক এক করে জেনে নিই। তো সিন্ধু লিপি সম্পর্কিত বা সিন্ধু লিপি বা আরও কি বলা হয়, সিন্ধু লিপি বা আরও কি বলা হয়, হরপ্পান লিপি। ঠিক আছে, এবার সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলে, সিন্ধু সভ্যতা কেন বলে? কারণ হচ্ছে সিন্ধু নদীর অববাহিকার উপর এই সিন্ধু সভ্যতার জায়গাগুলো গড়ে উঠেছে। এই ধরো সিন্ধু নদী গেছে ভারতবর্ষের উপর দিয়ে, ভারতবর্ষের এই হচ্ছে আমাদের ভারতবর্ষের কাশ্মীর, এই উপর দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী, এবং তার 5টা উপনদী। কি কি 5টা উপনদী সিন্ধু নদী? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সুতলেজ। ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সুতলেজ, এই 5টা নদী হচ্ছে সিন্ধু নদীর মেন উপনদী। এছাড়াও উপনদী আছে, এগুলো হচ্ছে মেন উপনদী। এই সিন্ধু নদী এবং তার যে উপনদীগুলো তার আশপাশ দিয়ে তৈরি হয়েছে এই সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এবার কি জানলাম, সিন্ধু সভ্যতা কেন বলে আমরা বুঝতে পারলাম। হরপ্পা সভ্যতা তাহলে কেন বলে? হরপ্পা সভ্যতা বলার কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে সবার প্রথম যে জায়গাটা আবিষ্কার করা হয়েছিল সেটার নাম হচ্ছে হরপ্পা। ঠিক আছে, সেই নাম অনুসারে এই সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা হিসাবেও করা হয়। ঠিক আছে, এবার এখানে দেখা যায় কি এখানে একটা লিপি ছিল, ঠিক আছে, সিন্ধু লিপি বা হরপ্পা লিপি। সেই শিলালিপি আকারে খুব ছোট হওয়ায় এই সিন্ধু সভ্যতার সময়কালের কোনো লিখন পদ্ধতির জন্য ব্যবহৃত হয়েছিল কি না তা খুব কঠিন। অর্থাৎ লিপিটা বেসিক্যালি আমরা পাঠোদ্ধার করে উঠতে পারিনি, ওই লিপিগুলোর অক্ষরগুলোর কি মানে সেগুলো আমরা উদ্ধার করে উঠতে পারিনি। ঠিক আছে, তো লিপিগুলো মোটামুটি যা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে লিপিগুলো লেখার ধরনে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা ধরো আমরা ধরি বাংলা লিখি, বাংলা যদি আমরা কিভাবে লিখি, আমি বাংলা লিখছি, এটা কিভাবে লিখলাম আমি দেখো বাঁ দিক থেকে ডান দিক অবধি লিখলাম। সিন্ধু সভ্যতার লিপি হলে কিরকম লিখতাম, এরপর যদি আমি নিচের লাইন লিখছি, আমি বাংলা লিখছি, এটা আমি পড়ব না, অর্থাৎ পরের লাইনের ক্ষেত্রেও আমি কিন্তু এই দিক থেকেই লিখলাম।
পরের লাইনের ক্ষেত্রেও আমি এদিক থেকেই লিখলাম, কিন্তু সিন্ধু সভ্যতার লিপি হলে কীরকম হতো, প্রথমে আমি এদিক থেকে এদিক বরাবর লিখলাম, তারপর আমি আবার এদিক থেকে এদিক বরাবর লিখবো, তারপর আবার আমি এদিক থেকে এদিক বরাবর লিখবো। এই যে ধরনটা বা ধাঁচটা, এটাকেই বলা হয় বস্ট্রোফ্রেডন ধাঁচ। ঠিক আছে, অর্থাৎ সিন্ধু লিপিগুলো এই বস্ট্রোফ্রেডন ধাপে হচ্ছে লিখিত হতো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তিনটের মানে বুঝতে পারলাম আমরা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রতিটি তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতায় কীরকম? পৃথিবীর প্রতিটি তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতায় কীরকম? নগরকেন্দ্রিক, নদীমাতৃক, মাতৃকেন্দ্রিক নাকি গ্রামীণ? এই চারটে অপশনের মধ্যে অ্যান্সার বলো। দেখো, আমরা যতবার দেখেছি, যতই সভ্যতা হোক না কেন, সব সময় মোস্টলি দেখা যায় কি সবকটা সভ্যতাই হচ্ছে নদীমাতৃক সভ্যতা। তো সিন্ধু সভ্যতা বা অন্যান্য যেসব তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, অর্থাৎ এই সময় তামা এবং ব্রোঞ্জের ব্যবহার এরা জানতো, লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানতো না। যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভালোভাবে নোট করে লিখে রাখো, আদারওয়াইজ এগুলো থেকেই কোশ্চেন আসবে। আমি একদম ধরে বেঁধে বলে দিতে পারি, এগুলো থেকেই কোশ্চেন আসবে। যেগুলো বলবো সেগুলো নোট ডাউন করে নাও। তো সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, অর্থাৎ নব্যপ্রস্তর যুগীয় সভ্যতার একদম শেষ পর্যায়ে এসেছিল এই তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, যেই সময় মানুষ তামা এবং টিন মিশিয়ে তৈরি করে কি ব্রোঞ্জ, অর্থাৎ এই তামা এবং ব্রোঞ্জের ব্যবহার মানুষ জানতো। সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো না। ওকে, তাহলে নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। খাদ্য উৎপাদনকারী মানে কি? নর্মালি কি হতো, মানুষ ঘুরে ঘুরে বেড়াতো, পশু শিকার করতো, ঘুরতো, এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, গিয়ে পশু শিকার করছে। পশুর সংখ্যা ওখানে শেষ হয়ে গেলে আরেকটা জায়গায় চলে গেল, সেখানে গিয়ে পশু শিকার করে খাচ্ছে। আবার ওখান থেকে আরেকটা জায়গায় চলে গেল, পশু শিকার করে খাচ্ছে, ফলমূল যা পাচ্ছে সেগুলো খাচ্ছে। তারপরে ধীরে ধীরে এই নব্যপ্রস্তর যুগের শেষ দিকে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায়, মানুষ খাদ্য উৎপাদনকারী হয়ে যায়। অর্থাৎ মানুষ এক জায়গাতেই থাকা শুরু করে। তো এক জায়গায় থাকতে গেলে পরে কন্টিনিউয়াস খাবার দাবার লাগবে। তো সেই জায়গায় ওরা চাষবাস শুরু করে। চাষবাস শুরু করে সেখানেই ওরা নিজেদের স্থায়ী বাসস্থান গড়ে তোলে। এবার চাষবাসের জন্য জলের প্রয়োজন, বেঁচে থাকার জন্য মানুষের জলের প্রয়োজন, যার জন্যই নদীকে কেন্দ্র করেই এই সভ্যতাগুলো ওরা গড়ে তুলত। যেমন সিন্ধু নদীর তীরের বা সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার লিপিগুলিতে কীরকম দেখা যায়? সিন্ধু সভ্যতার লিপিগুলির মধ্যে কীরকম কীরকম অক্ষর দেখা যায়? মানুষ, পশু পাখি, গাছের পাতা নাকি অন্যান্য বস্তু? কেবলমাত্র জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়? জ্যামিতিক আকার ও অন্যান্য চিত্র উভয়েরই ব্যবহার দেখা যায়? উপরোক্ত কোনোটিই নয়। এক্ষেত্রে আমরা কিছুটা হলেও অপশন এলিমিনেট করে লাগাতে পারি। এটার অ্যান্সার হয়ে যাবে, দেখো এটার অ্যান্সারটা একটু সরে গেছে, এটার অ্যান্সার হয়ে যাবে সি। এটার অ্যান্সার হয়ে যাবে সি। সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। অর্থাৎ জ্যামিতিক আকারও যেমনভাবে দেখা যায়, তেমনি অন্যান্য চিত্র উভয়েরই ব্যবহার দেখা যায়। অর্থাৎ জ্যামিতিক আকার এবং অন্যান্য রকমের চিত্র, যেমন মানুষের চিত্র, পশু পাখির চিত্র, এরকমও কিন্তু সিন্ধু সভ্যতার লিপিতে দেখা যায়। ওকে, তো সিন্ধু সভ্যতার লিপি সম্পর্কে যা যা ইনফরমেশন আছে আমরা অলরেডি কভার করে ফেলেছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দেখো চরিত্রগুলো, একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, এখানে কেউ একজন বসে আছে। ঠিক আছে, তার পাশে একটা রকম গ্লাসের মতন বানানো, তার পাশে আবার বেশ কিছু লেখা, আবার বেশ কিছু জ্যামিতিক চিত্র, এরকম টাইপের ভাবে তৈরি। অর্থাৎ সচিত্র সাধারণত প্রাচীন বিশ্বে পাওয়া বস্তুগুলিতে চিহ্নিত করে, যে সেই সময় যেসব জিনিসপত্র পাওয়া যেত, যেমন স্থানীয়ভাবে পাওয়া যায় বা প্রাকৃতিক বিশ্ব থেকে উদ্ভূত। ঠিক আছে, যা জিনিসপত্র, গাছপালা, পশু পাখি, সব কিছু ছবি এখানে পাওয়া যায়। ওকে, কিছু লক্ষণ, যেমন ধরো যৌগিক, অর্থাৎ যোগের ধারণায় বসে আছে, অন্যগুলি বিচ্ছিন্নভাবে ঘটবে বলে জানা যায় না। শুধুমাত্র দেখো যেগুলো জানা গেছে, যেগুলো পেয়েছি আমরা শিলালিপিগুলো, সেখান থেকে যতটা সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বাট এক্স্যাক্ট ওর ব্যাখ্যা কী, যেহেতু আমরা শিলালিপির পাঠোদ্ধার করতে পারিনি, সেই জন্য আমরা এক্স্যাক্টলি বুঝতেও পারিনি যেগুলোতে কী লেখা আছে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন আসে যে সিন্ধু সভ্যতার বিভিন্ন জায়গা থেকে কোন জিনিস পাওয়া যায়। যেমন হাতির পায়ের হাড় সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া গেছে, কোন লোকেশনটায় পাওয়া গেছে? হাতির পায়ের হাড় পাওয়া গেছে কালীবঙ্গানে। কালীবঙ্গান কোথায়? রাজস্থানে। ভালো করে মাথায় রাখবে, কালীবঙ্গান যে জায়গাটা সেটা রাজস্থানে অবস্থিত। এই কালীবঙ্গানে হাতির পায়ের হাড় দিয়ে তৈরি করা বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া গেছে। ঠিক আছে, হাতির পায়ের হাড় পাওয়া যেতেই পারে, বাট হাতির পায়ের হাড় দিয়ে ওরা কীরকমভাবে ব্যবহার করতো সেটাও আমরা জানতে পেরেছি। ঠিক আছে, এছাড়াও হাতি রিলেটেড আরেকটা জিনিস দেখো, হাতির দাঁতের একটা স্কেল, হাতির দাঁত দিয়ে তৈরি করা একটা স্কেল পাওয়া গেছে কোন লোকেশনে?
কোন লোকেশনে পাওয়া গেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। দেখো গুজরাটের লোথালে, গুজরাটের লোথালে পাওয়া গেছে হাতির দাঁত দিয়ে তৈরি করা একটা স্কেল। ওকে, যেখানে জানা গেছে যে সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা ব্যবহার করা হতো, আমরা যেমন দেখি ধরো মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এরকম ইউজ করি, ওরা সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা ইউজ করতো সেই এককটার মান দেখা যাচ্ছে 1.7 মিলিমিটার। 1.7 মিলিমিটার, একদম এতটুকু ছোট অবধি ওরা ক্যালকুলেট করতে পারতো। ঠিক আছে, এখন এবার আমরা দেখো আণুবীক্ষণিক যন্ত্র দিয়েও বিভিন্ন রকম কাজবাজ করি, আণুবীক্ষণিক জিনিসপত্র দিয়েও কাজবাজ করি, আণুবীক্ষণিক মাপনি, বাট সেই সময় দাঁড়িয়ে ওরা 1.7 মিলিমিটার, কখনো স্কেল নিয়ে দেখবে যে 2 মিলিমিটারই কতটুকুনি ক্ষুদ্র, অতটা ক্ষুদ্র জায়গা অবধি ওরা ক্যালকুলেশন করে তারপরে কাজবাজ করতো। সে ওদের বাড়ি বানানো হোক বা রাস্তা বানানো হোক, সব কিছুর ক্ষেত্রে ওরা একদম ক্যালকুলেট করে তারপর বানাতো। ওকে, হরপ্পা সভ্যতায় রূপার প্রত্নতত্ত্বটি কোথায় পাওয়া গেছে, অর্থাৎ রূপার তৈরি জিনিসপত্র কোথায় পাওয়া গেছে, এর মধ্যে থেকে কোন জায়গায়? ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে। পাঞ্জাবে পাওয়া গেছে রূপার তৈরি বিভিন্ন জিনিসপত্র। আরও একটা কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রাখলাম কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার জন্য, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতায় একটা স্নানাগার বা সুইমিং পুল পাওয়া গেছে। সেই সুইমিং পুলটা কোন জায়গায় পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন জায়গায় ওই সুইমিং পুলটা পাওয়া গেছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান বণিক বা গিল্ড শ্রেণী। দেখো যে কোনো জায়গায় যদি ডেভেলপ করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে সেই জায়গার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন। ঠিক আছে, যেই জায়গার ব্যবসা বাণিজ্য উন্নত নয় সেই জায়গায় মানুষের কাজবাজও থাকে না, কাজবাজ থাকে না বলে সেই জায়গার কোনো উন্নতি হয় না, মানুষ যে জায়গায় ছিল সেখানেই পড়ে থাকে। তো হরপ্পা সভ্যতার এত উন্নতির পিছনে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট বড় ভূমিকা আছে। যেই কারণে বলছে কি যে হরপ্পা সভ্যতার সমাজে যে শাসন ব্যবস্থার প্রধান ভিত সেটা ছিল হচ্ছে বণিক বা গিল্ড সমাজ। এটা কোন ঐতিহাসিক বলেছিল? ঠিক আছে, এটা কোন ঐতিহাসিক বলেছিল? এটার অ্যান্সার হয়ে যাবে এ, আর.এস. শর্মা। আর.এস. শর্মা। নেক্সট, সিন্ধু সভ্যতার যে স্থানে প্রায় 1800 খ্রিস্টপূর্বাব্দের সময়কালীন ধান চাষের প্রমাণ মিলেছে, অর্থাৎ সিন্ধু সভ্যতার এমন কোনো একটা জায়গা যেখানে 1800 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের ধান চাষ করার আমরা প্রমাণ পেয়েছি, সেটা কোন জায়গায়? হরপ্পা নাকি লোথাল নাকি কালীবঙ্গান নাকি ছান্নুদারো? ঠিক আছে, এই চারটে জায়গার মধ্যে কোথায় ধান চাষের প্রমাণ মিলেছে? এটার অ্যান্সার হয়ে যাবে লোথালে, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি, লোথাল। নেক্সট, ধান চাষ লোথাল নামক হরপ্পা সভ্যতার স্থানটির সাথে সম্পর্কিত। সিন্ধু সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কারের স্থান হিসেবে লোথাল বিখ্যাত। ওকে, তো লোথাল জায়গাটা অবস্থিত কোথায়? দেখো লোথাল অবস্থিত হচ্ছে সবরমতী নদী এবং এর শাখা ভোগাভোর মধ্যে অবস্থিত হচ্ছে লোথাল। আরও একটা জিনিস এই লোথাল সম্পর্কে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে পাওয়া গেছে ভারতবর্ষের সবথেকে প্রাচীন বন্দর, সবথেকে প্রাচীন সমুদ্র বন্দর পাওয়া গেছে এই লোথালে। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো দিচ্ছি সবকটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যায়। নিচে উল্লিখিত যে প্রত্নক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে এইগুলোর মধ্যে থেকে কোনটা? অর্থাৎ এই প্রত্নক্ষেত্রগুলির মধ্যে ধানের তুষ পাওয়া গেছে কোথায়? লোথাল ও রংপুর, রংপুর ও সুরকোটোরা, লোথাল, রংপুর ও সুরকোটোরা এবং রংপুর ও রাখিগাড়ি। রাখিগাড়ি এই যে জায়গাটা, এমসিকিউ সলভ করার সাথে সাথে আমি বলে দিয়েছি তোমাদের যা যা ইনফরমেশন দরকার সেগুলো আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো ইনফরমেশনগুলো আমি দিয়ে দিই। দেখো এই যে রাখিগাড়ি যে জায়গাটা আছে, আচ্ছা এটার অ্যান্সার হবে এ, লোথাল এবং রংপুর। এখানে ধানের তুষ পাওয়া গেছে, মানে ধান চাষে ধান স্টোর করে রাখার প্রমাণ পাওয়া গেছে। বাট এই যে রাখিগাড়ি বলে যে জায়গাটা, এই রাখিগাড়ি জায়গাটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। ঠিক আছে, আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই হরিয়ানার যে রাখিগাড়ি যে জায়গাটা, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে অবস্থিত যে হরপ্পা সভ্যতার যে জায়গাগুলো আছে তার মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বড় হরপ্পা সভ্যতার সাইট হচ্ছে এই রাখিগাড়ি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাও মাথায় রাখবে। নেক্সট, লিস্টের সাথে মিলিয়ে, একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, লিস্টের সাথে মিলিয়ে আমরা কি করে নির্বাচন করতে পারি। লিস্টে দিয়ে দিচ্ছে কি কালীবঙ্গান, লোথাল, ছান্নুদারো এবং মহেঞ্জোদারো, অর্থাৎ জায়গার নাম এবং সেই জায়গা থেকে কি কি পাওয়া গেছে সেটার একটা লিস্ট বানানো। মৃৎশিল্প, টেরাকোটার খেলনা, পশুপতির ছবিযুক্ত সিল এবং ইটভাটা। এখানে 4টে অপশন দিয়ে দিচ্ছে। এবার এখানে কি করেছে, সাপোজ ধরো বললো এর সাথে সম্পর্কিত হচ্ছে 2, ঠিক আছে, বা বি এর সাথে সম্পর্কিত হচ্ছে 3, এইভাবে বিভিন্ন রকম স্ট্রাকচারে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে তারপর আমাদের দেখতে হবে কি কোনটা অ্যান্সার হচ্ছে। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে ইজি যে জিনিসটা সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব।
ঠিক আছে, সবচেয়ে ইজি জিনিস আমরা কোথায় কি দেখতে পাচ্ছি দেখো, মহেঞ্জোদারো, এবং এই মহেঞ্জোদারোতে বিভিন্ন রকম মৃৎশিল্পের আমরা যোগান পাচ্ছি। তার মানে ডি এর সাথে আগে 1 মিলাই, তারপর দেখবো বাকিগুলো। এবার অপশনগুলো দেখি, ডি এর সাথে 1 কোথায় আছে, একটাই আছে। দেখো এই একটা মিলিয়েই আমি অ্যান্সার করে দিতে পারলাম বি। এটাও হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্টেই কোশ্চেন দেখে ভাববো না যে আমরা জানি না, ফার্স্টে আগে একবার পড়ে দেখি ভালো করে যে সত্যি কি জানি না, একটাও কি মিলাতে পারছি, আগে একটা মিলিয়ে দেখি, তারপরে কি আমি অপশনের মধ্যে থেকে কিছু হিন্ট পাচ্ছি। দেখো আমি বাদ বাকিগুলো কিন্তু দেখলামই না, তা সত্ত্বেও আমি এখানে রাইট অ্যান্সার করে দিয়ে বেরিয়ে গেলাম। কেন না, আমি একটা জিনিস জানি যে মহেঞ্জোদারোতে মৃৎশিল্প প্রচণ্ড ফেমাস ছিল। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে অ্যান্সার করো, তোমাদের অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। পরীক্ষা যতটা জানো তার থেকে বেশি অ্যাপ্লিকেশনটা দরকার, যে ঠিকঠাকভাবে প্রপারলি জিনিসগুলোকে অ্যাপ্লাই করছো কিনা। যতটুকু ইনফরমেশন তোমার কাছে আছে সেই ইনফরমেশনের বেসিসে তুমি প্রপারলি অ্যাপ্লাই করছো কিনা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে থেকে কি এমন বৈশিষ্ট্য ছিল যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যে কটার কথা বলা হয়েছে সব কটাই কিন্তু সিন্ধু সভ্যতারই বৈশিষ্ট্য, কিন্তু বলা হচ্ছে কি উল্লেখযোগ্য, সবচেয়ে উল্লেখযোগ্য কী ছিল। এবার আমরা ধরো কোশ্চেনটা হুট করে পড়লে বুঝবো জানি না স্যার, জানি না, এটার অ্যান্সার করিনি, সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে আসবে। তার আগে বরং একবার পড়ে দেখি। ফার্স্ট, নগর প্রাচীর, অর্থাৎ নগরের একটা বাউন্ডারি দেওয়া। এ তো আদিবাসীরাও করে, যারা আদিবাসী লোকজন তারাও করে না, তাদের যে জায়গাটা তারা থাকে তার চারপাশ দিয়ে একটা ব্যারিকেড টাইপের দিয়ে দেয়, সে যাই দিয়ে দিক না কেন, কিন্তু একটা ব্যারিকেড টাইপের দিয়ে দেয়, বলেনি কিন্তু ইটের প্রাচীর, বলেছে নগরের প্রাচীর, নগরটাকে ঘিরে রাখা যাতে কোনো বাইরের থেকে কেউ অ্যাটাক খুট করে না করতে পারে। তো এটা তো আদিবাসীরাও করে, এটা সিম্পল জিনিস, তার মানে এটা হবে না, এটা এমন কিছু ব্যাপার না। মন্দির বা উপাসনা গৃহ নির্মাণ, এটা তো যেই সভ্যতাতেই যাও না কেন সব সভ্যতাতে সবাই করে, অর্থাৎ মন্দির বানায়, তাদের উপাসনার একটা জায়গা করে, তাদের যেরকমভাবে তারা ধর্মকে দেখে বা যেরকমভাবে প্রকৃতিকে দেখে তার একটা সেরকমভাবে পুজো করে, অর্থাৎ এটাও এমন কিছু বিশাল বৈশিষ্ট্য নয়। এটা তো একদমই ফ্লট। শিল্প ও সাহিত্য, সব জায়গারই কিছু না কিছু থাকে, সব যতগুলো আমি সভ্যতা দেখব কিছু না কিছু শিল্প সাহিত্য থাকে। শিল্প বলতে আমরা বলতে চাইছি না যে বড় বড় মূর্তি বানিয়েছে, শিল্প বলতে এটাও যে একটা ড্রয়িং বানিয়েছে ধরো হাতির, ঠিক আছে, এটা হাতি হয়নি, এই ধরো হাতির, ঠিক আছে, এরকম ধরো একটা হাতির ড্রয়িং বানিয়েছে, তো এই যে ড্রয়িংটা এটাও কিন্তু শিল্পের উদাহরণ। তার মানে এটাও হওয়া পসিবল নয়। লাস্ট অপশন এ পড়ে দেখি, পোড়া ইটের বাড়ি, এটা একটা অদ্ভুত। বাড়ি হতে পারে, ইটের বাড়িও হতে পারে, কিন্তু একদম স্পেসিফিক্যালি পোড়া ইটের বাড়ি, অর্থাৎ ইট বানাবে, ইট দিয়ে বাড়ি বানাবে। মাটির বাড়িও হতে পারে, বলেনি যে বাড়ি, কি বলছে ইটের বাড়ি, ইটের বাড়িও হতে পারে, আবার বলছে কি পোড়া ইটের বাড়ি। এটা হচ্ছে একদম ইউনিক জিনিস যেটা শুধুমাত্র সিন্ধু সভ্যতাতেই ছিল। অর্থাৎ 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ। আমি শুধু তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি না, অ্যান্সার কিভাবে করতে হয় সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। ওকে, এটার অ্যান্সার হবে এ। তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই ইটের তৈরি বাড়ি। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, যা পাকিস্তান এবং পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় গড়ে উঠেছিল। কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান আমরা দেখিনি হরপ্পা সভ্যতার। হরপ্পা পাকিস্তানে, মহেঞ্জোদারো এটাও পাকিস্তানে, দেন কালীবঙ্গান, কালীবঙ্গান একটা জায়গা যেটা আছে রাজস্থানে, লোথাল, সুরকোটোডা গুজরাটে, বানওয়ালি হরিয়ানাতে, ধোলাভিরা গুজরাটে, ঠিক আছে। এছাড়াও আমি আরেকটা বলেছিলাম কি রাখিগাড়ি, সেটাও কিন্তু হরিয়ানাতেই অবস্থিত, ঠিক আছে। এই সিন্ধু সভ্যতার এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি প্রথম যে দুটো জায়গা আবিষ্কার হয়েছিল, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। এবার আবিষ্কার হলো, আবিষ্কার হওয়ার পর নিয়ে গবেষণা চলার পর তখনকার যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ যত প্রাচীন জিনিসপত্র আছে সেগুলো নিয়ে গবেষণা করার ভারতবর্ষের যে সংস্থা, সেটার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1924 সালের এটাকে পাবলিক করলো যে হ্যাঁ আমরা এরকম একটা জিনিস পেয়েছি, এবং কত কত সালে আবিষ্কার হয়েছে, এবং বোঝা যাচ্ছে কি মিশর, মেসোপটেমিয়া এবং অন্যান্য যেসব নগরকেন্দ্রিক সভ্যতা এটা প্রায় সমসাময়িক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা ছোট্ট ইনফরমেশন জেনে নিই। এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটার প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার কানিংহাম 1861 সালে। ওকে, আলেকজান্ডার কানিংহাম 1861 সালে। নেক্সট, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি রাজস্থানে অবস্থিত, এর মধ্যে থেকে কোনটি রাজস্থানে অবস্থিত? এখানে আমরা অলরেডি বলেছি যে কালীবঙ্গান জায়গাটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। তো 12-র অ্যান্সার হয়ে যাবে এ। এটা আবার উঠে গেছে, তো দেখিয়ে দিই, 12-র অ্যান্সার হয়ে যাবে এ, কালীবঙ্গান হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, রাজস্থানের কালীবঙ্গান সম্পর্কে একটু জেনে নিই তার আগে। রাজস্থানের কালীবঙ্গান সিন্ধু উপত্যকার একটা
প্রধান প্রাদেশিক রাজধানী, অর্থাৎ একটা প্রদেশীয় রাজধানী, মেন রাজধানী নয়, প্রদেশীয় রাজধানী। কালীবঙ্গান তার অন্যান্য 5টি যজ্ঞের বেদী, অর্থাৎ ওখানে বেশ কিছু যজ্ঞের বেদী পাওয়া যায়। বিশ্বের প্রাচীনতম প্রত্যায়িত চাষের ক্ষেত্র কালীবঙ্গানে পাওয়া যায়, দ্বারা বিশেষভাবে পরিচিত ছিল। এটি ছিল খ্রিস্টপূর্ব 2900 সালের সময়কাল, যখন এই কালীবঙ্গান অঞ্চলটিকে এমনভাবে বিকশিত করা হয়েছিল যে এটিকে এক প্রকার পরিকল্পিত শহর, পরিকল্পিত শহর মানে বোঝো, পরিকল্পিত শহর মানে যেখানে যদি বৃষ্টি হয় রাস্তায় জল জমে যাবে না। কলকাতা শহরের বেশিরভাগ জায়গাকেই যার কারণে আমরা পরিকল্পিত শহর বলতে পারি না। আমাদের আরেকটা পরিকল্পিত শহর সল্টলেক, তুমি দেখবে পরিকল্পিত শহর, কিন্তু যখন বৃষ্টি হয় জল জমে যায়, অর্থাৎ প্রপার জল নিকাশি ব্যবস্থা নেই। তার মানেটা কি বুঝতে পারছি? আমাদের এই সময়কার দাঁড়িয়ে থাকে পরিকল্পিত যে শহরগুলো, সেগুলোর থেকেও বেটার ছিল হচ্ছে এই সিন্ধু সভ্যতার পরিকল্পিত শহরগুলো। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। নেক্সট, নিম্নলিখিত কোনটি মেহেরগড় সভ্যতার একটি প্রত্নকেন্দ্র নয়? এর মধ্যে থেকে কোনগুলো মেহেরগড় সভ্যতার একটা প্রত্নকেন্দ্র নয়? আমি বলেছি যে কোশ্চেনের অ্যান্সার আমরা না জানতে পারি, কিন্তু কোশ্চেন সবসময় পড়ে দেখবে। কি বলেছে? দুটো আলাদা আলাদা সভ্যতার কথা আমরা জেনেছি। একটা হচ্ছে মেহেরগড়, যেটা ছিল হচ্ছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা, ওকে। আরেকটা ছিল হচ্ছে সিন্ধু, যেটা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা, ওকে। তার মানে মেহেরগড় হচ্ছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা, সিন্ধু হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা, দুটো আলাদা আলাদা সভ্যতা জেনেছি আমরা। এবার আমরা দেখছি একটা কোশ্চেন এসছে যে নিম্নলিখিত কোনটি মেহেরগড় সভ্যতার একটি প্রত্নকেন্দ্র নয়? দেখে তারপরে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। ফার্স্ট কোশ্চেনটা বলছে কি? কিলেগুল মোহাম্মদ। সেকেন্ড কোশ্চেনটা রানা ঘুন্ডাই। আমরা দেখলাম একটারও নাম জানি না, এই কোশ্চেন তো পারবো না। আমি কি বলেছি? প্রত্যেকটা কোশ্চেন পুরো পড়ে দেখবে। দেখি কিলেগুল মোহাম্মদ, এর মধ্যে থেকে বলেছে কোনটা মেহেরগড় সভ্যতার জায়গা নয়। কিলেগুল মোহাম্মদ, রানা ঘুন্ডাই, কালীবঙ্গান, নৌসেরা। আমরা যদি একটুও পড়ে থাকি বুঝতে পারবো কি কালীবঙ্গান জায়গাটা কোন সভ্যতার সাথে রিলেটেড? সিন্ধু সভ্যতার সাথে রিলেটেড, এর সাথে মেহেরগড় সভ্যতার কোনো সম্পর্ক নেই। বাদবাকি নামগুলোর কি মানে আদৌ আছে কি না আছে জানারও দরকার নেই। আমি জানি কালীবঙ্গান সভ্যতা সিন্ধু সভ্যতার সাথে রিলেটেড। আমি সুন্দর অ্যান্সার করে দিয়ে আসলাম সি। 13 অ্যান্সার হয়ে যাবে সি। কালীবঙ্গান রিলেটেড হচ্ছে কার সাথে? সিন্ধু সভ্যতার সাথে, মেহেরগড় সভ্যতার সাথে নয়। এইভাবে আমরা এমসিকিউর অ্যান্সার করি, ওকে। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সাদৃশ্যতা লক্ষ্য করা যায়, অর্থাৎ হরপ্পা সভ্যতা যতগুলো বিষয়বস্তু ছিল তার মধ্যে একটা জিনিস যেটা সবকটা জায়গাতেই দেখা গেছে, সেটা হচ্ছে এর অসাধারণ নগর পরিকল্পনা। নগর পরিকল্পনাটা হরপ্পা সভ্যতার অসাধারণ ছিল। মানে কীরকম নগর পরিকল্পনা ছিল? এরকমভাবে বাড়ি বানানো হতো, ধরো রাস্তা, এইভাবে রাস্তা স্কোয়ার স্কোয়ার, মানে এই একটা যাওয়ার রাস্তা, এই একটা যাওয়ার রাস্তা। এবার এর কর্নারে কর্নারে একটা করে বাড়ির জায়গা, প্রত্যেকটা বাড়িতে পাঁচিল দেওয়া, প্রত্যেকটা বাড়িতে পাঁচিল দেওয়া, ঠিক আছে। এই রাস্তা দিয়ে ধরো এন্টার করতে হবে, কিন্তু এই বাড়িতে ঢোকার রাস্তা, এই পাঁচিলের ভেতরে ঢুকে বাড়ি ঢোকার রাস্তা আলাদা, অর্থাৎ বাড়ি ঢোকার রাস্তা সাইড দিয়ে ঢুকতে হবে তোমাকে। কেন? রাস্তার উপর থেকে বাড়ির ভেতরে জিনিসপত্র কেউ দেখতে পারবে না। এত সুন্দর নগর পরিকল্পনা। প্রত্যেকটা বাড়ির ছোট ছোট ড্রেন থাকবে, সেই ড্রেনগুলো বড় একটা হাই ড্রেনে গিয়ে মিশবে। তখনকার সময়কার নগর পরিকল্পনা ভেবে দেখো, ঠিক আছে। মহেঞ্জোদারোর মতন জায়গায় আমরা সুইমিং পুল পর্যন্ত পেয়েছি, ভাবো আজ থেকে 5000 বছর আগে, ঠিক আছে। চওড়া, প্রশস্ত এবং সোজা পরিচ্ছন্ন রাজপথ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেটা আমরা আজও খুঁজে বেড়াই। প্রধান রাস্তাগুলো 9 ফুটের। তুমি একটু কলকাতার ভেতরের দিকে রাস্তায় ঢুকবে, 2 থেকে 3 ফুটের রাস্তা, এইটুকু রাস্তা থাকে। সেখানে মিনিমাম সবচেয়ে ছোট রাস্তা যে পাওয়া গেছে 9 ফুট। 9 ফুট দিয়ে মানে বড় গাড়ি ঢুকে যাবে ওখানে, ঠিক আছে। থেকে 40 ফুট, অর্থাৎ শুধু 9 ফুটেই না, 9 ফুট হচ্ছে সবচেয়ে ছোট, 40 ফুট পর্যন্ত চওড়া রাস্তা ছিল। অর্থাৎ এবং কি বলছে দেখো, পূর্ব পশ্চিমে অর্থাৎ এবং উত্তর দক্ষিণে সমান্তরাল, মানে একদম সোজা সোজা রাস্তা, এরকমভাবে রাস্তা বানাতো। এই একটা রাস্তা গেছে, এই একটা রাস্তা গেছে, মাঝখানে ধরো বাড়ি, এরকমভাবে বানাতো। আর একটা রাস্তা অপর রাস্তার সাথে গিয়ে যুক্ত হতো, রাস্তার দুধারে আলোকস্তম্ভ রাখা থাকতো, অর্থাৎ রাস্তাগুলো আলোকিত করার পর্যন্ত ব্যবস্থা ছিল। বাঁধানো ফুটপাথ ছিল, ডাস্টবিন ছিল। বোঝো, আজ থেকে 5000 বছর আগে। এই জিনিসটার উপর বেস করে ইউরোপিয়ানরা যখন আমাদেরকে এরপরে বোঝাতে আসবে, 1920 সালের পর থেকে যখন আমাদেরকে বোঝাতে আসে যে আমরা অনেক বেশি উন্নত, তখন আমরা বলি কি, যখন 5000 বছর আগে তোমরা গুহায় থাকতে, তখন আমরা শহর বানিয়েছিলাম। তোমরা কি শেখাবে আমাদেরকে? শিক্ষিত হওয়া। আমাদের কনফিডেন্স বুস্ট করেছিল এই হরপ্পা সভ্যতা। নেক্সট, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধম
নামে পরিচিত ছিল। অর্থাৎ সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র ওরা নিয়ে যেত এবং ওখানে ব্যবহার করত। এর মধ্যে থেকে কোন জায়গা ব্যাবিলন, আবার উপরে উঠে গেছে, এটার অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, 15 অ্যান্সার হবে বি, ব্যাবিলন। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে কার্পাস বস্ত্র সেটা ব্যাবিলনে সিদ্ধম নামে পরিচিত ছিল। ঠিক আছে, আমরা আজকে 15টা কোশ্চেন সলভ করলাম, বাট যারা ক্লাসটা পুরো করেছো তারা জানো যে 15টা কোশ্চেনের সাথে সাথে সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা থেকে মোটামুটি যা যা কোশ্চেন আসতে পারে সব কিছুই আমরা কভার করে নিয়েছি মাত্রই 15টা এমসিকিউর মাধ্যমে। ঠিক আছে, যা যা রিলেটেড ইনফরমেশন দিলাম সেগুলো দরকার পড়লে আরেকবার দেখো, দেখে নোট করে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।